বড় কথাটা দাও। সবাই মিউট করে দেন, উপাসিকা পড়েন। উপাসিকা আসে না এখনো। রিঙ্কু বড়ুয়া না, আমেরিকার উপাসিকা পড়বে বলছে যে। আচ্ছা আসলে থাড়ি গিয়ে 2 নম্বর একদম বন্দনা মন্ত্র মঙ্গলক তাই তো উনি আবার আসেন নাইতে কোন উপর আছে না আসছে আসছে উপাসিকা পড়েন। আমি এখন পড়াটা খুলি নাই। আপু কত বানতে 529? হ্যাঁ 529। ছন্দ বা ইচ্ছা অধিপতি বানতে শুদ্ধিক প্রতিপদা। হ্যালো বানতে, হ্যাঁ ছন্দ বা ইচ্ছা অধিপতি ও শুদ্ধিক প্রতিপদা। হ্যাঁ আচ্ছা, কোন 529 কোন ধর্মসমূহ অব্যাকৃত? যেই সময়ে লোকত্ব ধ্যান ভাবনা করা হয় তখন যোগী করিতে থাকেন। সেই সময়ে দুঃখজনক প্রতিপদা, ধন্দাভিজ্ঞায়, ছন্দাধিপত্য, আবেগ ও ইচ্ছা অধিপত্য স্পষ্ট হইয়া থাকে, পূর্ববৎ অভিক্ষেপ হইয়া থাকে। পূর্ববৎ এই ধর্মসমূহ কুশল। সেই লোকোত্তর কুশল ধ্যান করিবার ও ভাবিবার ফলে কামসমূহ হইতে দূরে থাকিয়া পূর্ববৎ প্রথম ধ্যান সম্প্রাপ্ত হইয়া অবস্থান করিতে থাকেন। সেই সময়ে দুঃখজনক প্রতিপদা, ধন্দাভিজ্ঞায়, শূন্যতা, চন্দাধিপত্য স্পর্শ হইয়া থাকে, পূর্ববৎ অভিক্ষেপ হইয়া থাকে। পূর্ববৎ এই ধর্মসমূহ অব্যাকৃত। আর পূর্বান্তে না উপাসক
অ্যাপস এর মধ্যে কি আছে দেখেন। অ্যাপস এর মধ্যে বলতে প্রায় সেমই আছে। এখান থেকে বুঝার কি আছে, এটা ছন্দ বা ইচ্ছা আধিপত্যে শুদ্ধিক প্রতিপদা বলতে কি বোঝানো হচ্ছে? এটা বলতে ওই অগ্রগতি কিভাবে হবে সেটা দ্বন্দ্বাবিজ্ঞায় ওই অগ্রগতি বিষয়টা বুঝেছে আর কি বলতে এখানে। শুদ্ধিক প্রতিপদা বলতে কি আমরা ছন্দকে অধিপতি রূপে, হ্যাঁ ছন্দকে অধিপতি রূপে অগ্রসর হওয়ার জন্য আমি যেটা বুঝছি আর কি, হ্যাঁ ওইটাই বুঝছি আর কি। এখানে আমি তারপর একটু করে পড়তেছি। এখানে বলা হচ্ছে অ্যাপস এর মধ্যে যে সময়ে সাধক দুঃখ মুক্তির দিকে পরিচালনাকারী, জ্ঞানিকাং ক্ষয়ের দিকে পরিচালনাকারী অপজয়গামী, সম্পূর্ণ মিথ্যা দৃষ্টিমুক্ত। প্রথম বেগেলাজ লোকোত্তরের প্রথম স্তর শ্রোতাপত্তি মার্গ, ভূমি লাভের জন্য লোকোত্তর ধ্যান ধ্যান এক চিত্তকণিক অপনা ধ্যান ভাবনা করেন, তখন কাম ও অকসর হতে পৃথক হয়ে কষ্টকর অগ্রগতি ওই দুইটা দ্বন্দ্বাবিজ্ঞায় দুঃখজনক প্রতিপদা এবং ধীর উপলব্ধির ছন্দ অধিপতিযুক্ত। এখানে ওই ছন্দটা যুক্ত করছে মধ্যে, ছন্দকে আধিপত্য করে প্রথম দিকে উত্তোলন করে অবস্থান করেন। সেই সময় স্পর্শ হয়, বিক্ষেপ হয়, বাকি সবগুলো প্রায় সেম মানতে। আর বলা হচ্ছে সেই লোকোত্তর কুশল ধ্যান কৃত ও জমা হওয়ার ফলে ওই লোকোত্তর কুশল যেগুলো জমা হয়েছে, মানে ও কৃত হওয়ার ও জমা হয়েছে, ওইখান থেকে আবার কাম অকুশল পৃথক হয়ে কষ্টকর অগ্রগতি এবং ধীর উপলব্ধির ছন্দ অধিপতিযুক্ত। এখন আসছে বান্ধব ওই শূন্যতা প্রথম ধ্যান বিভাগ চিত্ত উৎপন্ন করে অবস্থান করেন। শুদ্ধিক প্রতিপদা কাকে বলে? এইটাই বোঝানো হচ্ছে বলতে এখানে শুদ্ধিক প্রতিপদা। সুকুমার বাবু বলেন শুদ্ধিক প্রতিপদা কাকে বলে? এটা অর্থাৎ মানে কষ্ট হলেও আর কি, কষ্ট হলেও দুঃখ হলেও শুদ্ধভাবে মানে তাদের যে মানে ভালোভাবে যাওয়ার জন্য মানে চেষ্টা করে আর কি। উপাসিকা বলেন শুদ্ধিক প্রতিপদা কাকে বলে? বলতে নির্ভুল ভাবে যায় সেজন্য শুদ্ধিক মনে হয়, ভুল হয় না। উপাসক বলেন বলতে এখানে যেভাবে মানে যে 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 ওয়েতে গেলে যথাযথভাবে যেতে পারবেন, যেটা আমরা পরে এটা যেটা বুঝলাম। কোথায় যাওয়ার জন্য? মার্গে উন্নীত হওয়ার জন্য। এখানে শূন্যতা প্রথম ধ্যান বিভাগ চিত্ত উৎপন্ন করে অবস্থান করে বলা হচ্ছে এখানে। হ্যাঁ, কোথা থেকে শুদ্ধিক প্রতিপদা শুরু হয়? শুদ্ধিক প্রতিপদা মতো আমরা আগে পড়ে আসছি। এখানে এই ইয়েতে বলা হচ্ছে আপনার এই যে ছন্দ প্রথম ধ্যান থেকে। আচ্ছা হ্যাঁ, প্রথম ধ্যান থেকে। প্রথম ধ্যান থেকে শুদ্ধিক প্রতিপদা তৈরি হয় না, শুদ্ধিক প্রতিপদা তৈরি হয় শ্রোতাপত্তি মার্গচিত্ত থেকে। প্রথম ধ্যান সম্যক দৃষ্টি না মিথ্যা দৃষ্টি? সম্যক দৃষ্টি বলছি আমরা কখন, যখন এটা মার্গ লাভের জন্য প্রথম ধ্যান উৎপন্ন করা হয় তখন সম্যক দৃষ্টি। কিন্তু নর্মালি যেহেতু অল্প বছর ব্রহ্মলোক লাভ করেও ওনারা মিথ্যা দৃষ্টি রয়ে গেছেন বলে প্রমাণ পেয়েছি আমরা ব্রহ্মযোগের মধ্যে। সুতরাং প্রতিপদা হচ্ছে যে মুহূর্ত থেকে আপনি শ্রোতাপত্তি মার্গ অধিকার করবেন ওই মুহূর্ত থেকে ওই অবস্থাগুলোকে এটাকে শুদ্ধিক প্রতিপদা বলে, লোকোত্তর শুদ্ধিক প্রতিপদা। আর এর আগেরও আছে শুদ্ধিক প্রতিপদা, তবে আমরা এটা দেখেছি যে আর্যাষ্টাঙ্গিক মার্গ প্রকৃত রূপে পালন করার চেষ্টা করলেও প্রকৃত রূপে পালন করা হয় না। যতক্ষণ না পর্যন্ত তিনি শ্রোতাপত্তি মার্গ অধিকার করেন ততক্ষণ পর্যন্ত ওনার হয় নাই। আর যে মুহূর্তে একবার হয় সে মুহূর্তেই
সেই ক্ষণের পরের ক্ষণই হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গচিত্ত। সুতরাং প্রকৃতপক্ষে এই শুদ্ধিক প্রতিপদা হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গচিত্ত থেকে শুরু। সুকুমার বাবু বলেন। না বলতে এটা ওদিক দিয়ে ঠিক আছে, কিন্তু প্রথম দিয়ার মধ্যে যদি শুদ্ধি প্রতিপাদও না থাকে তাহলে তো চিত্তটাও তো একাগ্রতা হবে না, যেহেতু ওখানে যে প্রথম জ্ঞান থেকে একদম চতুর্থ পঞ্চম জ্ঞান আছে, এভাবে মানে শুদ্ধিক ভাবে তো অগ্রগতি হতে হবে। সেটা না ওইটা যদি ওইটা বানাতে যেটা বলছে আর কি কথা, সেটা আরেক লাইনের কথা। আমি তো কথা দুইটাই বলেছি তো। আমি এটা শ্রোতাপন জ্ঞানকে সাম্মা সমাধি বুদ্ধ বলেছেন, আর এটা আমরা বিচার বিবেচনা করে আলোচনা গবেষণা করে আমরা সবাই মিলে একটা প্রমাণ বের করেছি কি এই সম্যক দৃষ্টি কখন প্রথম ধ্যান, কখন সম্যক দৃষ্টি। আর এই প্রথম ধ্যান মিথ্যা দৃষ্টিতে থাকে কখন? শুধু প্রথম ধ্যান নয়, আমরা অরূপবচর লাস্ট ধ্যান পর্যন্ত গবেষণা করে আসছি, সেটা বলতেছি। সুকুমার বাবু বুঝছেন এখন? হ্যাঁ বলতেন। ছন্দ বা ইচ্ছা আধিপত্যে শুদ্ধিক প্রতিপদা সম্পর্কে আমরা জানলাম সুন্দর করে, ঠিক আছে বন্ধু? তাহলে আগের কথাগুলো হচ্ছে যে ছন্দ, ছন্দ হচ্ছে যে ইচ্ছা, ইচ্ছার অপর নাম হচ্ছে যে ছন্দ। এই ছন্দের বা ইচ্ছার আধিপত্যে যখন আপনি এই শুদ্ধিক প্রতিপদা লাভ করবেন, ওই সময়ে কোন কোন চৈতসিক গুলো থাকে এখানে, এটাই আলোচনা করা হয়েছে। এই তো, এর থেকে আর তো কিছু না। না, আবার সেখানে আরো কথা আছে কি, দুঃখজনক প্রতিপদায় দ্বন্দ্ব বিজ্ঞায়, দুঃখজনক প্রতিপদায় ক্ষিপ্র বিজ্ঞায়, সুখজনক প্রতিপদায় দ্বন্দ্ব বিজ্ঞায়, সুখজনক প্রতিপদায় ক্ষিপ্র বিজ্ঞায়। এই চারটাও আবার মিক্স আছে এখানে। না, এই তো শেষ, আর তো কিছু না। না, এখানে আবার অধিপতি শূন্যতা, শূন্যতা বলা হয়েছে এখানে, শূন্যতা যোগ করছে মধ্যে। শূন্যতা ওই যে শুদ্ধিক প্রতিপদা, শুদ্ধিক প্রতিপদা, হ্যাঁ শুদ্ধিক প্রতিপদায় শূন্যতা। আপনি নির্বাণ আলম্বন গ্রহণ না করলে কোথায় শ্রোতাপত্তি মার্গ লাভ করবেন? নির্বাণ প্রত্যক্ষ না করলে কোথায় শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করেছেন? মিলছে না এখন? তারপরটা হ্যাঁ মাত্র মিলছে। তারপরটা হচ্ছে অনিমিত্ত। অনিমিত্ত নিয়ে আমরা আগে আলোচনা করেছি। হ্যাঁ, অনিমিত্ত সবগুলো সেম আর কি, অনিমিত্ত, অপ্রণীত। তারপরে অনিমিত্ত মনে আছে কিনা একজনে একটু করে বলেন। উপাসিকা বলেন তো। অনিমিত্ত বলছিলেন যে নির্বাণের যে আলম্বন নাই, ওটাই অনিমিত্ত। অনিতা বড়ুয়া, মানে অনিমিত্ত মানে কোনো কিছু না দেখা, শূন্যতা দেখা, এটা কোনো কিছু না দেখা। আমি একটু হ্যাঁ হ্যাঁ বলেন। বলতে সম্পর্কহীনতা বোঝায়। এটা অপ্রণিহিত। অপ্রণিহিতের মধ্যে সম্পর্কহীনতা লিখে রাখেন। লিখছি বলতে নাম ও রূপের সাথে বলতে সম্পর্কহীনতা বোঝায় না। হ্যাঁ, নাম রূপের সঙ্গে এবং মূল কথা হচ্ছে যে আমি যাকে আমি বলে বসে আছি, ওই আমি কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত না, ওই আমি কোনো কিছুর সঙ্গে সম্পর্কযুক্ত না। আর যেটা সম্পর্কযুক্ত মনে করতেছি, এটা যেটা বলতেছি এটা মিথ্যা। এটাই হচ্ছে যে অপ্রণিহিত। এটা যেদিন বুঝতে পারে ওদিন উনি অপ্রণিহিত বুঝেছেন আর কি। অনিমিত্ত উপাসক বলেন লাস্ট।
মানে অনিমিত্ত আমরা ওই বিমুখ্য যেটা জানছিলাম ওইটার কথা বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ, বিমুখের অনিমিত্ত আর কি। এগুলো আপনারাও এমনিতেই বারবার ইয়ে করবেন। আমি তো যে কোনো কাজ করার সময় একটা কিছু ধরেছেন, পেন্সিল ধরেছেন, পেন্সিলটা আমি দেখা মাত্র এটাকে আমি ওভাবে বিচার করার চেষ্টা করি। হ্যাঁ, এটা আমার কাছে এখন নিমিত্ত, কিন্তু আমি এটা প্রজ্ঞা দ্বারা দেখার চেষ্টা করি, কিছু নাই যে এটা দেখার চেষ্টা করি। ঠিক এভাবে আপনারাও চেষ্টা করবেন। কেন কিছু নাই বললাম? কারণ এটা চারিধাতু দ্বারা সৃষ্টি। চারিধাতুর অসংশ্লিষ্টতার যখন হয়, অসম্পর্কযুক্ত যখন হয়, তাহলে এটা নাই, কিছু নাই, খালি। প্রত্যয়সন নিবিশিতে এটা দেখার মতো বস্তু হয়েছে। আর এটা থাকলেও আমার মধ্যে যে অবস্থা এখন বর্তমান চলছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে যন্ত্রাংশের সমস্ত কিছুর অ্যাক্টিভতার কারণে আমি যেটা এখন দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, ওই সাইডও যদি না থাকে, মানে রূপের সাইড অথবা আমার নামের সাইড, যে কোনো এক সাইড অচল হইলে এটা আর কোনো নিমিত্ত নাই এখানে, খালি। এদিক থেকে বলুন বা ওই দিক থেকে বলুন, নামের থেকে বলুন বা রূপের থেকে বলুন, যখন এদের একে অপরের বিচ্ছিন্নতা অবস্থা, অসহযোগ অবস্থা, তখন এখানে কিছু নাই, খালি। মাঝে মধ্যে এভাবে চিন্তা করতে পারেন, আমরা যে মহাশূন্য দেখতেছি, এই মহাশূন্যের মধ্যে এরকম হাজার লক্ষ পৃথিবী হওয়ার মতো ধাতব কণা আছে, কিন্তু তারা সেরকম প্রত্যয় পাচ্ছে না বলে গুচ্ছিত, সংযোজিত হচ্ছে না। এটা কি বুঝতে পারেন? কখনো চিন্তা করতে পারেন? আমি যেটা এখন কথা বলছি, মহাশূন্যের মধ্যে, খালি জায়গার মধ্যে আর কি, বুঝছেন? খালি জায়গার মধ্যে এরকম হাজার লক্ষ কোটি সূর্য হওয়ার মতো, পৃথিবী হওয়ার মতো ধাতব কণা বা পদার্থ কণা রয়েছে, কিন্তু পরিবেশ পাচ্ছে না বলে এগুলো ইয়ে হয় না, জমাটকৃত হয় না, দৃশ্যমান বস্তুতে পরিণত হয় না। সেই জন্য বলা হচ্ছে যে পদার্থের কোনো ভূমিকা নাই। যদি চারিধাতুর সমন্বয় না ঘটে, তাহলে পদার্থই নাই, অপদার্থ। চারিধাতুর সমন্বয়েই এই পদার্থের আকার ধারণ করে, না হলে পদার্থ নাই, পদার্থ শূন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমরা গতবার একবার প্রশ্ন করেছিলাম, কোথায়? চারিধাতু, আপধাতু, বায়ুধাতু, তেজধাতু, পটভী ধাতু, এগুলো পদার্থ না অপদার্থ? এটা জিজ্ঞেস করছিলাম। কি বলছিলেন আপনারা, মনে আছে? পটভী ধাতু পদার্থ কি? পদার্থ কখন হবে? যখন ওই তিনটা যুক্ত থাকবে, তখন একা পদার্থ হতে পারে না। তাও কি পদার্থ পটভী ধাতু? না না, একা হতে পারে না। ধাতু পদার্থ না, এটা একটা গুণশক্তি, এটা একটা শক্তি, এটা কোনো পদার্থ না। সেটা বুঝছি। হ্যাঁ, তো এটা এই চারোটাই কোনো পদার্থ না, এটা একটা জাস্ট শক্তি বা গুণ। যৌথভাবে যখন সংযুক্ত হয় তখন পদার্থ হিসেবে উৎপন্ন হয়, সেটা বুঝছি। ওদের যৌথ সমন্বয় যখন তৈরি হয়, তখন পদার্থের আকার তারা উৎপন্ন করে, যে তারা চারজন, তারা পদার্থ না, তারা পদার্থ নয়। আমাদের মাটির মধ্যেও এগুলো নাই, কোনো কিছুর মধ্যে এগুলো নাই। এদের চারের সমন্বয় যখন সৃষ্টি হয়, তখন পদার্থ হয়ে যায় আপনা আপনি ভাবে। এবং একজন জানেও না, যার যার অবস্থানের থেকে সে তার গুণ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় সমন্বিত হয়, তখন এই পদার্থ বলে না বানতে। এখন আমি বলতে চাচ্ছি যে, মানে আমরা যেটা আমাদের ধাতু যেগুলো বলি, এটা তো একটা গুণ। এটা তো এমন নয় যে মাটি পানি সবগুলো একসাথে হচ্ছে, এটা তো না। পদার্থ কেমনে হবে এটা চিন্তা করতেছি। একটা আমাদের শরীরের মধ্যে গুণগুলো আছে, মাটির যে ধর্মতাটা আছে, বায়ুর যে ধর্মতাটা আছে, ধর্মতা সব চারটা ধর্মতা মিলে কি একটা পদার্থ হয়?
হ্যাঁ, ওইটা এই যে 4টা ধর্ম তাই পদার্থ তৈরি করেছে এবং জাগতিক সমস্ত কিছু তৈরির পেছনে এই 4টা। 5টা বলে মানে ইয়া সহ পরিচ্ছেদ পাঁচটা হতে পরিচ্ছেদ তো আসলে কোনো রূপ না, এটা তো এমনি না না এটা কোনো কিছু না। 5টা বলে এটা সহ, কিন্তু মূলত হচ্ছে যে 4টা। মূল হচ্ছে এই 4টা। হ্যাঁ, মাটি পানি বায়ু তো এগুলো না বান্দা? তো এগুলো তো গুণ। ওই গুণ মিলে আর কি। যেমন একটা পানির বোতল, হ্যাঁ। এখানে 4টা মিলে তো এই বোতলটা সৃষ্টি হয়েছে, নাহলে বোতলের অস্তিত্বতা। এখানে তোমার কি আছে, পটবিধাতু কি, পটবিধাতু গুণগুলি কি? শক্ত, নরম, অথবা কঠিন, কোমল। শক্ত নরম আছে। প্লাস্টিকটা কি? হ্যাঁ, প্লাস্টিক বলতেছে আর কি। এই প্লাস্টিকটা যদি কি হয়, তাহলে আবার উল্টে যাবে, ওটা তাহলে আর একটু লোয়ে নেমে যাবে। এটা আমরা প্রথমে বলছিলাম, এর থেকে আমরা অনেক উপরে আছি এখন। আচ্ছা আচ্ছা, শক্ত নরম, তারপরে ওই জাতীয় উদাহরণ যেগুলো প্রাথমিক অবস্থায় ছিল, এটা এখন আর প্রযোজ্য হবে না, এটা ধাপ পেরিয়ে গেছে। উপশিকা বিশ্লেষণ করো। এবার তে বুঝছেন আপনি এখন? না বোঝানোর জন্য আমার ধারণা আছে। আমরা তো প্রথম যখন আলোচনা শুরু করেছিলাম, তখন মাটি ধাতু বলছিলাম যে পৃথিবী ধাতু। পৃথিবী ধাতু মানে শক্ত, কঠিনতা, কোমলতা, এগুলো দিয়ে আমরা শুরু করেছিলাম, হ্যাঁ। বুঝেছেন? এটার মানে গুণাবলী প্রকাশ করার জন্য, গুণ দেখানোর জন্য। কিন্তু এর পরে গবেষণা যেগুলো আসছে, এগুলোতে দেখা যাচ্ছে যে ওগুলো কোনো কিছু, এগুলো জাস্ট একটা গুণশক্তি, গুণধর্মতা মাত্র। এই 4ই অবস্থার এক যৌথ অবস্থান যখন তৈরি হয়, তখন পদার্থ আকার ধারণ করে, রূপ ধারণ করে। না হলে এই পদার্থ আকার ধারণ করা, রূপ ধারণ করার কোনো কিছু নাই। সেজন্য বলা হচ্ছে যে 4 ধাতুর অবর্তমানে কোনো পদার্থ নাই, শূন্য। 4 ধাতুর অবর্তমানে কোনো পদার্থ নাই। আমি উদাহরণস্বরূপ বলি, যেমন সূর্যের একটা তাপ এখানে এই পর্যায়ে আসছে বলে আরো অন্যান্য গ্রহের একটা আকর্ষণ বিকর্ষণ সহ এই জাতীয় নানান প্রকারের শক্তির সঞ্চারে এই 4 ধাতুর একটা সন্নিবেশ এই কেন্দ্রে, এই বিন্দুতে ঘটতে গিয়ে এখানে পানি টানি এগুলো জমায় ফেলছে। আমরা যেটা সার সংগ্রহ পড়লে পাবো বলে বলছিলাম, একসময় আমরা পড়ব বলছিলাম না, সার সংগ্রহ, ওখানে আপনারা পেয়ে যাবেন এই ঘটনাটা। যত সামান্য করে বুদ্ধ আমাদের জন্য মানে এগুলো নিয়ে বিষম চিন্তা না করার জন্য বলেছেন আর কি। তবে হ্যাঁ, এই চিন্তাগুলো এখন বিজ্ঞানরাও মানতেছে। দীর্ঘ সময় ধরে এটা পানি ভর্তি ছিল বা এটা এরকম ছিল, বা কোনো বৈজ্ঞানিকদের মতে আরেক রকমের ধারণা দিচ্ছে তারা। এগুলো কিন্তু বুদ্ধ 2500 বছর আগে কিন্তু ব্যক্ত করেছেন, হালকা পাতলা টুকটাক, মানুষে এটা নিয়ে আর বেশি কিছু না বলার জন্য। এই একটা পরিবেশ যখন নানান গ্রহের কারণে এই পরিবেশটা এখানে তৈরি হয়, আপনিও এই পৃথিবীর এই পরিবেশটা এমনি তৈরি হয় না, অন্যান্য নানান গ্রহের সাহায্যে এই 4 ধাতুর আকর্ষণ তৈরি হয় এখানে। মানে ওখান থেকে তাপ আসলো, তাপ একটা শক্তি, বুঝছেন? মানে তেজ ধাতু আর কি। ওই তেজ ধাতু আবার সেই সঙ্গে যদি সেখানে যদি বায়ু ধাতুর প্রক্রিয়া যদি তৈরি হতে পারে, সেই সঙ্গে যদি আপধাতুর প্রক্রিয়া যদি তৈরি হতে পারে নানান গ্রহের কারণে, নানান পরিবেশগত কারণে, সেই সঙ্গে যদি আপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, পটবী ধাতু, হ্যাঁ, এই 4ই সমন্বয় ঘটলেই এইটা পদার্থের রূপ নিয়ে নেয়। আচ্ছা, যাই হোক, এটা এখন করে আবার হবে না, এটা আমরা ওই পূর্বের আলোচনাতে আবার ফিরত যেতে হবে, এটা আবার পুরাই করতে হলে। তবে আমরা 4 ধাতু সম্পর্কে একদিন বিস্তারিত আলোচনা করব বলেও বলছি। এটা না বুঝলেও যেহেতু হবে না, যেহেতু বিপাশনা করতে এটা আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। এটা না জানলে মজা পাওয়া যায় না। আমি যে বলছি কিছুক্ষণ আগেও, এই যে পেন্সিলটাকে এখন দেখেছি, এটাকে আমি ওই প্রজ্ঞা দ্বারা দেখা মাত্র এটা শূন্য হয়ে যাবে। শূন্য মানে আমি চোখে দেখবো ঠিকই, চোখে এটা আছে ঠিকই, কিন্তু ওই প্রজ্ঞা যখন উপস্থিত করা হয়, যেভাবে অরহতরা সমস্ত কিছুকে খালি শূন্য বলে ব্যাখ্যা করেন, দেখতে পান, ওইভাবে এটা অরহতদের চোখে
এরকম করে দেখা আর কি, বুঝছেন? বানতে হুম আমি যেটা বুঝি এটা হচ্ছে যে প্রত্যেকটা পদার্থের মধ্যে চারি ধাতু বিদ্যমান থাকে। হুম চারি ধাতু মিলিয়ে পদার্থ তৈরি হয় না, কিন্তু প্রত্যেকটা পদার্থের মধ্যে চারি ধাতু বিদ্যমান থাকে। হ্যাঁ, প্রত্যেকটা পদার্থের মধ্যে চারি ধাতু বিদ্যমান থাকে। এক, কিন্তু চারি ধাতু মিলে পদার্থ চারি হয় ধাতুর বলতে কারণেই পদার্থ সৃষ্টি হয়েছে। যথার্থ চারি পটভূজাত ধাতুর কারণেই পদার্থ সৃষ্টি হয়েছে। এবার বুঝছেন? আপনার ওই কথা হ্যাঁ, আছে? চারি আপনি ধাতুর যেটা কারণে বলছেন, পদার্থ। আচ্ছা বানতে এখন বলি, হ্যাঁ এখন আমি উদাহরণস্বরূপ এই মোবাইলটা ধরলাম, একটা মোবাইল। হ্যাঁ তো এখানে চারি ধাতু হচ্ছে যে আমরা ধাতু বলতে চিনি যে গুণগুলো, গুণ ধর্মতা সমষ্টি ধর্মতা। তাহলে এই যে একটা মোবাইল তৈরি হতে এখানে যে প্লাস্টিক, এই যে কাঁচ, এগুলো তৈরি হয়েছে, এগুলোকে চারি ধাতু, বাতাস বা পানি, মাটি, এগুলো দিয়ে, এগুলো গুণ দিয়ে হয়েছে। এগুলো তো কিছু ম্যাটেরিয়াল তো লাগছে, ওই ম্যাটেরিয়াল গুলোর মধ্যে আপনার এই চারি ধাতু বিদ্যমান আছে। এক, আমি এরকম বুঝছি। হ্যাঁ এটা আপনারটা ঠিকই আছে, তো ভুল নাই তো, ঠিকই আছে। আমি আপনাকে একটা সিম্পল একটা প্রমাণ দিই। আমরা এক গ্লাস যদি বরফ রাখি, কাচের গ্লাসে হোক বা যে কোনো গ্লাসে হোক, বরফ রাখবেন, রাখার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার পাশে কতগুলো পানি এসে লেগে গেছে, কতগুলো বাতাস পানি হয়ে গেছে। এটা খেয়াল করেছেন কখনো? বাতাস পানি হয়ে যাবে মানে? এটা খেয়াল করেন না কখনো? অর্থাৎ আপনি এক গ্লাস ঠান্ডা পানি, বরফের পানি যদি রাখেন, কিছুক্ষণ পরে দেখবেন যে বাইরে কতগুলো পানি জমে গেছে। সেটা কি? ও বাইরে? হ্যাঁ, বাইরে ওই সাদা সাদা টাইপের হয়ে যায়। কোত্থেকে আসছে এগুলো? গ্লাসের বাইরে যেটা সাদা হয়, কোত্থেকে আসছে? বাষ্প হিসেবে বের হয় না এখান থেকে। গ্লাসের ঠান্ডার কারণে এটা হয়েছে। এটা তেজস্ক্রিয় কারণে হয়েছে এটা। কোথা থেকে আসছে সেটা জানি না, তবে ঠান্ডার কারণে এটা হয়েছে। এটা তেজস্ক্রিয় কারণে হচ্ছে। অর্থাৎ আমাদের এই শূন্যের মধ্যে এই ধাতবগুলো এভাবেই থাকে, বুঝছেন? এটা পরিবেশ পাইলে এটাকে জমাট বানিয়ে ইয়ে করে ফেলে। আমাদের যে বৃষ্টি হচ্ছে, এগুলো ওখানে একটা পরিবেশ তৈরি হয়েছে, আবহাওয়াগুলোকে জমায় ফেলছে তারা, ওই পরিবেশে জমাট করে ফেলছে। তারপরে সময় মতো এটা আবার যখন ওটার লোড ধারণ করার ক্ষমতা থাকে না, বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। এটা মাঝে মধ্যে নিচের থেকেও নিয়ে যায় এই পানিগুলো বা বাষ্পগুলো, মাঝে মধ্যে অন্যান্য গ্রহ থেকেও এটা নানানভাবে এসে এখানে ইয়ে হয়ে যায়, আমাদের গ্রিন হাউসের মধ্যে যুক্ত হয়ে যায়। এটা আকর্ষণের কারণে। প্রাকৃতিক বিষয়গুলো ঠিক আছে তো। তারপর যেমন আমি একটা ব্যাপার বলছিলাম মতে, ইটের কথা। ইট অনেক পুরনো হলে যখন এটা সব গ্লাসের ব্যাপারটা বুঝলে কিন্তু পাশে বুঝে যাবেন। গ্লাসের এই পরিবেশটা তৈরি হওয়ার কারণে, এরকম একটা ঠান্ডা পরিবেশ তৈরি হওয়ার কারণে আমাদের বাষ্পগুলো ও টেনে নিয়েছে, টেনে নিয়ে ওগুলো পানি বানিয়ে ফেলছে। এটা বুঝছেন কি আপনি? এটাকেই বলা হয় পরিবেশ, এটাকেই বলা হয় সৃষ্টির রহস্য। এই সৃষ্টি এভাবেই হয়। এই যে আমরা যেগুলো সৃষ্টি দেখতেছি, সব সৃষ্টি এই প্রক্রিয়াতেই হয়েছে। এই চারি ধাতুর কারণেই, চারি ধাতুই হচ্ছে যে এই রূপ জগতের সৃষ্টিকর্তা। নাম জগতের সৃষ্টিকর্তা হচ্ছে যে ওই যে আবিজ্জা পাচে সাংকরা থেকে দ্বাদশ নিদান, এটা নাম জগতের সৃষ্টির রহস্য সেখানে। এবং নামের সঙ্গে রূপের সংযোজন ওই দ্বাদশ নিদান প্রক্রিয়াতে এটা তৈরি। আর রূপের প্রক্রিয়া হচ্ছে যে এই চারি ধাতু। যাই হোক, আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ এটা আসলেই খুব দরকারি। এটা আবার পড়লে এই বিষয়গুলো তখন আমরা খুব ভালো করে জানতে পারবো। এটা কিন্তু অর্থ সংগ্রহের মধ্যে এই বিষয়গুলো কিন্তু লুকিয়ে রয়েছে, আমরা ভালো করে দেখতে পারি না। আমরা কি আবার ওই এগুলো পড়বো, ওই মানে রূপ বিভাগটা আবার পড়বো মাঝে মাঝে? রূপ বিভাগ পড়তেই হবে, কারণ ওই যে চারি ধাতু যদি বুঝতে চান তাহলে রূপ বিভাগ অবশ্যই পড়তে হবে। আর আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের এই যে ত্রিপিটকের মধ্যে কোন বইতে আপনার এই রূপ বিভাগ সম্পর্কে বিস্তারিত বলা আছে? যে ধাতুগত, তো ধাতুগত বলে তো হয়ে যাচ্ছে, মানে তারপর রূপ বিভাগ না গিয়ে। তবে
ধাতু কথা তো এখনো পড়ে দেখি নাই, পরে দেখলে বোঝা যাবে আসলে কতদূর কি হবে। ওটা তো অনেক অনেক বিস্তৃত আছে মধ্যে, কলাপের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো এখানে বিস্তৃত লেখা আছে মধ্যে। এখন তো কলাপের থেকেও, কলাপ তো আপনারা চিনে গেছেন। হ্যাঁ, অণু পরমাণু ওইগুলো সবগুলা তো এখানে। পরমাণুকে কি আমরা কলাপ বলি? না বলতে, কলাপের একটা সংজ্ঞা দেন। কলাপের থেকে আর সূক্ষ্ম হচ্ছে অণু, তারপর সূক্ষ্ম হচ্ছে পরমাণু। কলাপের থেকে সূক্ষ্ম অণু এবং পরমাণু। কলাপের থেকে সূক্ষ্ম অণু, অণু থেকে আর সূক্ষ্ম পরমাণু, তাই না? এরকম না? অষ্টকোণা এর মধ্যে বলছিল যে বর্ণ, গন্ধ, রস, উচ্চ এগুলো না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কলাপ আপনার দৃষ্টিকোণ থেকে কলাপ হচ্ছে যে অণু পরমাণু থেকেও বড়। এরকম না বলতে, কি জানি। না, গন্ধের সাথে থেকে কি হ্যাঁ কলাপের সাইজ, সর্বকনিষ্ঠ কলাপের সাইজ ও সম্পর্কে আচ্ছা, ব্যাখ্যা দেন। ছোট, হ্যাঁ হ্যাঁ ছোট। ঠিক আছে বলতে। শুধু ছোট না, এই ওই কলাপটা ছোট করতে ছোট করা যাবে, ঠিক আছে। হ্যাঁ, এই পরমাণুকে আরো 10 লক্ষ ভাগে বিভক্ত করার পরে যেই সংখ্যা থাকে ওটা হচ্ছে যে কলাপ। আরো 10 লক্ষ বার কাটার পরে। ঠিক আছে বলতে। হ্যাঁ, এখন বুঝা গেছে না? তো সুতরাং এই যে আমি পেন্সিলের কথা বারবার বলতেছি, ওই চিন্তা নিয়েই বলতেছি যে বারবার এটা অদৃশ্য, এইভাবেই অদৃশ্য হয় যে এটা, না হলে অদৃশ্য হওয়ার কোনো জো নাই। এই যে অনিমিত্ত বলতেছি, এই জিনিসটা না বুঝলে অনিমিত্ত বোঝারও কোনো উপায় নাই। মানে কলাপ যদি না বুঝেন আপনি, এটা অনিমিত্ত কেমনে হবে আবার? তাইলে আপনাকে আগে কলাপ বুঝে আসতে হবে। কলাপের শেষ অবস্থা পর্যন্ত বুঝলে এটাকে আপনি অনিমিত্ত বলতে পারবেন, না হলে অনিমিত্ত বলার কোনো উপায় নাই। দেহকে অনিমিত্ত বলার কোনো উপায় নাই। তবে এই অনিমিত্ত আর আর অরূপগোচরের অদৃশ্য হয়ে যাওয়া একই না, কিন্তু বিষয়টা বিষয়। এটা হচ্ছে এটা হচ্ছে যে আর ওটা হচ্ছে যে ধ্যান দ্বারা তৈরি, সমত ধ্যান দ্বারা তৈরি। হ্যাঁ বলতে ঠিক, দুইটা দুই দৃষ্টি। বনবান্তে এর জন্য প্রায় সময় বলতেন এটা খুব বেশি কঠিন বিষয় না, বৌদ্ধ ধর্ম সবচেয়ে সহজ থেকে সহজ, সহজ থেকে সহজ, এর থেকে সহজ আর কোনো কিছু নাই। আবার কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন, তবে খুব সূক্ষ্ম দৃষ্টিকোণ দিয়ে দেখতে হয়। বুদ্ধত্ব লাভ করার পরেই এই কথাটাই বলেছেন যে অতি সূক্ষ্ম দূরদর্শী নিপুণ গম্ভীর কেমনে বুঝিবে তাহা অতি সূক্ষ্মবীর, যে জন্য বুদ্ধ ধর্ম দেশনা করতে অনাগ্রহ প্রকাশ করেছেন যে এটা কিভাবে বুঝবে, এটা এত সূক্ষ্মভাবে এই বিষয়ের বিবেচনা। এই যে যেমন কলাপটা চিন্তা করতে আপনার কত সূক্ষ্ম হয়ে যেতে হয়েছে, চিন্তা করেছেন? কোথায় চলে যেতে হয়েছে? পরমাণুকে বলে আরো 10 লক্ষ ভাগে ভাগ করো, বুঝা গেছে? পরমাণুকে এটা কখনো বিজ্ঞান পৌঁছতে, এখানে বিজ্ঞান এগুলো চিন্তা করতে পারবে না। পরমাণু চিনতেছে ওরা বড় জোর। হ্যাঁ, তারপরে পরমাণুতে তারা 3টা পদার্থ খুঁজে পাচ্ছে তাদের দৃষ্টিকোণ থেকে, তাদের মেশিনাদির মাধ্যমে। কি কি পরমাণুতে 3টা, যারা বিজ্ঞানের ছাত্র আছে জানবে। পরমাণুতে 3টা বিষয় পায় তারা, বিজ্ঞানরা। আচ্ছা, আর আমরা পরমাণুর কথা বাদ, আমরা কলাপের মধ্যে 8টা বিষয় পাই। এটাকে আরো 10 লক্ষ, 20 লক্ষ, 100 লক্ষ ভাগে ভাগ করার পরেও ওখানে আমরা 8টা বিষয়ের উপস্থিতি পাই। আমরা বলতে ভগবান বুদ্ধ আর কি, ভগবান বুদ্ধ এটা আরো 8টা বিষয়ের উপস্থিতি পেয়েছেন।
8টা বিষয় কি কি রনি বড়ুয়া? মানতে 8টা বিষয় কি কি লিখে রাখেন, সুকুমার বাবু বলেন। এই প্রশ্ন মানতে হ্যাঁ লিখে রাখেন। কলাপের মধ্যে কি কি থাকে? কলাপ, রূপকলাপ। রূপকলাপ, হ্যাঁ রূপকলাপের মধ্যে কি কি থাকে? সুকুমার বাবু লিখে বলেন। চারি মহাভূত বানতে পটবী ধাতু, অপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, বর্ণ, গন্ধ, রস, ওজ। বর্ণ, গন্ধ, রস, ওজ। এগুলো অভিনিবেশ রূপ আর কি। হ্যাঁ অভিনিবেশ রূপ এগুলো, অষ্টকলাপ এগুলো। অবিনিবেজ্য মানে বিভাজন করা যায়, এটাকে বিভাজন করা যাবে না, যে যা করবেন করেন, এটা অবিভাজিত থেকে যাবে, ভাগ করা যায় না। যতই কাটাকাটি করেন, লক্ষ কোটি 10টা থাকবে, মিলিয়ন বিলিয়ন করেন না বাদ পাইছে আপনার প্রশিক্ষণ। হ্যাঁ আচ্ছা, ওই বলছে যে পরমাণু 3টা জিনিস যেটা বিজ্ঞানীরা এখন স্বীকার করে, এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর দূর পর্যন্ত বিজ্ঞানের হাল ছেড়ে দিয়েছে, ওরা আর নাই। এখন আরো উন্নত হলে করলেও করবে হয়তো, কিন্তু এত দূর বিজ্ঞানের দোষ। না কোত্থেকে করবে বলতে বলা যায় না, ওরা করতে করতে বহুত কিছু করে ফেলতেছে। করতেছে ঠিক, কিন্তু ওই বোঝাতে পারো না, এটা তো বলতে নামের বিষয়। হ্যাঁ না, এটা রূপের বিষয়। না না, রূপের বিষয় না, নামের বিষয়টা নাম দিয়ে তোমার করছে, তাই না? রূপের রূপটাকে তো করছে নাম দিয়ে। তারাও নাম দিয়ে করেছে, এদূর যা করেছে তারাও নাম দ্বারাই করেছে। হ্যাঁ সেটাই বলতেছে আর কি, তারাও একাকি পারবে না নাম ইয়া পর্যন্ত যে বাইর করছে, এগুলো অনেক গবেষণার বিষয় না। গবেষণা কে করে? নামেই তো করে, নামেই করে, সেটাই বলতে বলতে। কিন্তু ওরা ওই নামের মধ্যে এটুকু যেতে পারবে, তো ওটুকু নাম দিয়ে ঢুকতে পারবে না বানতে। মার্গ চিত্ত ঢুকতে পারলে তাহলে হতো আর কি, মার্গ চিত্ত ঢুকতে পারবে না, সেটা বলতেছি। প্রজ্ঞা থাকতে হবে, তো প্রজ্ঞা না থাকলে না। তারপরে উপাসিক, এরপরে আমরা কি পড়বো যে এবার? সুকুমার বাবু কোথায়, কত নম্বরে পড়বো এখন? এখন তো সবগুলো একই বানতে, ওখানে চলে যেতে হবে আর কি 553-তে। 553 উপাসিকা অনিতা বড়ুয়া 553 যান। আচ্ছা, ছন্দ অধিপতি যুক্ত শুধু শূন্যতা। আচ্ছা হ্যাঁ, শুধু শূন্যতা, শুদ্ধিক শূন্যতা আর কি, এটাকে ভাগ করছে আর কি। দুঃখজনক প্রতিবাদন কি প্রবিকার। আমাদেরকে পাঠান পড়তে গিয়ে একটি কথা বলেছিলেন, আমরা যখন পাঠান পড়ছিলাম এখানে একটা কথা আসছিল, যদি এই পাঠানের সম্প্রয়োগ যদি কেউ একবার যদি বুঝে যায়, ওনার জন্য এই অভিধর্ম শাস্ত্রটা কঠিন বিষয় না, সহজ বিষয়। এই কথাটা পড়ছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ বলতে কেন বলেছে এটা এতক্ষণে কি এবার কি বুঝতেছেন এখন? বলতে হ্যাঁ বুঝছি বলতে। এগুলো পড়লে ওই জ্ঞানই বারবার আপনার চোখে ধরা দিচ্ছে। আমরা বলতেছি কি একটা মানে কার্যক্রম, আমাদের মন নিয়ে আমাদের কত একটা আগ্রহ, বা আমার মন কিসের আমার মন, ওগুলো কত কাণ্ড কীর্তনের মন। আমার মন করে করে আমি আছি, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কি কোনো আমার মন টন না, কত কাণ্ড কীর্তনের মন এগুলো। এগুলো আমি আমার কোথায় বলতে প্রকার চৈতসিকের মন, আর আমি দাবি করতেছি যে এটা আমার মন। বলতে আমরা দাবি না করে উপায় কি কোথায়? আমরা জন্মান্তর ধরে আমি করে আমার করে ঘুরে আসছি। জন্ম হওয়ার পর থেকে মা বাবা শিখে দিয়েছে এটা আমার, এটা আমি, এটা বাবা, এটা বাবা, এটা শিখে আসছে না বলতে। তো এটা তো থাকবেই, তখন উল্টো হয়ে যাচ্ছে না, পুরোটা বিপরীত।
তো এক্ষেত্রে এটা তো চিত্ত থেকে বের হওয়া অনেক সাধারণ বিষয় মানতে, হুম। এমনি বললে হবে না, আমাদের এই চিত্ত থেকে বের হওয়াটা অনেক সাধারণ বিষয়। অভিধর্ম পুরো শেষ করার পরে এখন যা বের হয়েছে আর কি বই, এগুলো পুরো শেষ করার পরে আবার আত্মসংগ্রহ আরেকবার পড়বো আর কি, লাস্টে একদম সবার লাস্টে। তখন তো আমাদের রসগোল্লার মতো লাগবে এটা। হ্যাঁ হ্যাঁ, রসগোল্লা তখন রসগোল্লার মতো লাগবে। তবে হ্যাঁ, এটা যদি শ্রদ্ধা সম্পন্ন হয়ে যদি পড়েন, মার্গফল লাভ হওয়ার সম্ভাবনা থাকে, আছে। খুব শ্রদ্ধা করে পড়তে হবে এবং মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝছেন? ধ্যান করলে যেমন যে কোনো মুহূর্তে মার্গফল লাভ করতে পারে, এই বই পড়তে পড়তে যে কোনো মুহূর্তে মার্গফল লাভ করা যায়। এটা তো জানেন সবাই, এখন এটা তো জানা আছে সকলের, না? এই বই, এই গ্রন্থ বা অভিধর্ম চর্চা করতে করতে মার্গফল লাভ করা যায়, এটা সকলের ধারণা চেতনা আছে কি? আছে বলতে অবশ্যই, এটা আমরা বিভিন্ন শুনছি এবং বইতে পড়ছি, আর এখানে এগুলো পড়ে তো আরো বিস্তৃত জিনিসটা আরো ক্লিয়ার হচ্ছে। এটা আগে যা শুনেছেন এখন সেটা প্রমাণ হচ্ছে কি? হ্যাঁ, পড়তে পড়তে প্রমাণ মিলতেছে কি? এটা পড়লে যে আসলেই তৃষ্ণা ক্ষয় হয়, প্রজ্ঞা দৃষ্টি উৎপন্ন হয়, সম্মুখ দৃষ্টি উৎপন্ন হয়, এই কথা ঠিক কি? অবশ্যই এটা আমার মনে হয় আমার মতে সবারই বাড়তেছে, এই সম্মুখ দৃষ্টির প্রক্রিয়া ক্রমে ক্রমে বাড়তেছে, এটা কি ঠিক? এটা ঠিক বলতে, তবে যদি এটা না পড়ে, হ্যাঁ, এই বইগুলো না পড়ে, এই বিষয়গুলো না পড়ে আমরা যারা আগে ভাবনা করছি বা হ্যাঁ অবশ্যই পুণ্য হয়েছে, কুশল হয়েছে, খারাপ কিছু না, কিন্তু বিশেষভাবে বুঝতে হলে এই বিষয়গুলো জানা দরকার। তারপরে বারবার কথাগুলো বলেছেন, এই বিষয় গুরু ছাড়া অধ্যয়ন করা যায় না, মানে ধ্যান গুরু ছাড়া করা যায় না। তো তাইলে গুরুর কথা আসছে কেন এখানে? গুরু এই বিষয়গুলো শিখাই দেবেন, এই 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 ব্যাপার আছে, এইভাবে এগুলোকে কন্ট্রোল করতে হয়, এটাকে ছেড়ে দিতে হয়, এটা থেকে ধরে রাখতে হয়, এগুলো গুরু শিখিয়ে দেবেন। তার মানে কি, এগুলো ধ্যানে বসলে আপনাকে দেবে, এটার পর এটা, এটার পর এটা বাতলাই দেবে। এই জন্য খুব কড়াকড়ি কতগুলো কথা আছে, মানে এটা উদাহরণস্বরূপ এটা এসে গেছে, মানে পিটকের মধ্যে উদাহরণটা আছে কিভাবে শুনতে হবে কথা। একজন গুরুবান্তে 3টা শ্রমণ কেমন হয়, ওরা ধ্যান করার জন্য খুব উৎপাত করতেছে, তারপরে উৎপাত করতেছে, তো ওদেরকে বললো তোমরা কিভাবে আমার কথা মানবে, কিভাবে শুনবে? 3 জনের মধ্যে একজন বলতেছে যে আপনি যদি বলেন আমি ডুমারে থাকতে বলবেন, যতক্ষণ আপনি ইশারা করবেন না বা উঠতে বলবেন না ততক্ষণ আমি উঠবো না, না উঠলে তো তুমি মরে যেতে পারো। বলছে হ্যাঁ মরে গেলেও যাব, কিন্তু আপনি না বললে উঠবো না। একজন এরকম বলছে। আরেকজনে বলছে যে আপনি যদি বলেন আমি পা ঘষতে থাকবো কর্করে জায়গার মধ্যে, যতক্ষণ না বলবেন না ততক্ষণ আমি ঘষতে থাকবো। বলছে তোমার তো পুরা পা ক্ষয় হয়ে যাবে, হাড্ডি ক্ষয় হয়ে যাবে, সবকিছু ক্ষয় হয়ে যাবে আস্তে আস্তে। বলছে ক্ষয় হয়ে গেলে যাক, আমার থেকে যতক্ষণ শক্তি কুলাবে, মাংস রক্ত এগুলো সব ক্ষয়তে থাকুক, ধ্বংস হইতে থাকুক, তারপরে আমি বন্ধ করব না। তারপরে আরেকজনে বলছে যে আপনি যদি বলেন, গুরুবান থেকে বলছে যে নিঃশ্বাস ধরে আপনি বসে থাকতে, যতক্ষণ আপনি বলবেন না আমি খুলবো না। এরকম কথা যখন বলছে হ্যাঁ তোমরা এখন আমার এই বিদর্শন নেওয়ার উপযোগী বা আমার শিক্ষা গ্রহণ করার উপযুক্ত তোমরা, বুঝছেন? তার মানে এক অক্ষর এক সুতা ব্যতিক্রম করা যায় না। যেমনে বলবে ডাইনে যাও ডাইনে যেতে হবে, বাঁয়ে যাও বাঁয়ে যেতে হবে, যা যা বলবে তা তা করতে হবে। এরকম করতে পারলে ও মানে অরিজিনাল ভাবে ধর্মটা নিয়েছে, এবং এর পরবর্তীতে যা যা গাইডলাইন দেবে এটার পরে এটা, এটার পরে এটা হয়ে যায়। আমাদেরকে তো এভাবে কেউ কন্ট্রোল করতে পারবে না। না বলতে সেটা আমি বলতে এখানে একটা বিষয় কিন্তু সুপ্তভাবে লুকিয়ে আছে, সেটা হচ্ছে কি আমি যেটা বুঝতে চেষ্টা করি আর কি, সেটা হচ্ছে ওনারা যেটা যে কথা বলছে ওই কথার মধ্যে ওনাদের যে বিশ্বাসটা উৎপন্ন হয়েছে, সেই বিশ্বাসটা উৎপন্ন হওয়াটা মানে অনেক বড় বিশাল ব্যাপার আমি মনে করি আর কি। ওই বিশ্বাসটা উৎপন্ন হতে পারে যে আমার মানে আমার এগুলো কোনো কিছু না জেনে
আপনি এগুলো কোনো কিছু জানেন না তখন। এই যে তিনজন শ্রমণের কথা বলছি, ওরা আর কিছু জানে না। হ্যাঁ ওরা জাস্ট ধ্যান করতে বসছে, ধ্যান বসে যাবে, ধ্যান শুরু করবে, বাকি কাজগুলো বাকি কথাগুলো ধ্যান করতে করতে মানে চলবে চলবে এগুলো। হ্যাঁ যেমন আমাদেরকে যেমন শ্রমণ হইতে হওয়ার সময় ক্যাশালমান আকাদান্দা দিয়ে শুরু করায় দেয়, এবার এর পরবর্তী ধাপ আস্তে 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 চলবে এগুলো। মানে আমি বলতে চাচ্ছি যে ওনাদের মধ্যে ওই রকম অবস্থা আগের থেকে তৈরি ছিল, উনি গুরু পাওয়ার সাথে সাথে ওনাদের মধ্যে ওইটা প্রস্ফুটিত হয়েছে, যার কারণে পারছে। যেমন আমাকে যদি এখন বলে কিছু একটা বলে, আমি এটা বলে এটা বলে, এটা আমি হয়তো মুখে আবড়ে যাবো, কিন্তু আমার মন নাই, আমার মন অন্য জায়গায় ধাবিত হয়ে গেছে। আমি আগের কথা বলতেছি, এখন 9 বছর, এখন ঠিক আছে, আগের থেকে অনেক ই হয়েছে। আমি আগের কথা বলতেছি আর কি, ওই রকম হলে তো মানতে হবে না, না সেটা বুঝাচ্ছি। তারপরে এমনি বাড়িতে বসেও মাঝে মধ্যে অসুখ হয়েছে মনে করে পুরো একদিন ছুটি নেবেন সবাই মিলে, সারাদিন ঘরের মধ্যে সবাই মিলেমিশে, এটা স্কুল কলেজ এটা সেটা সব কিছু বন্ধ করে সারাদিন ঘরের মধ্যে চর্চা করবেন। সেদিন অন্য কোনো কাজ নাই, খাবার দাবার সিম্পল খাবেন দাবেন, এটা আমাদের করা উচিত আসলে, এটা করা উচিত। না হলে পরে আর লাভ কি হইলো, না লাভ তো হয়েছে, তারপরে এটা লাভকে সরাসরি উঠানো আর কি। আচ্ছা তাহলে আমরা 553 আজকে এমনি পড়ি, শুধু আলোচনার তো আর টাইম নেই। উপাসিকা পড়েন। দ্বিতীয় ইত্যাদি মার্গ বিভাগ 553। কোন ধর্মসমূহ অব্যাকৃত? যে সময়ে লোকোত্তর ধ্যান ভাবনা করা হয় তখন যোগী নিহাতি কামরাগ কামভূমির প্রতি আসক্ত উপাসক অ্যাপস থেকে একবার পড়েন, এগুলো তো আমরা সব বুঝতেছি। তারপরে অ্যাপস থেকে একবার পড়েন, পরে তারপর আমরা ক্লাস শেষ করে দিই। কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে সাধক দুঃখ মুক্তির দিকে পরিচালনাকারী, ক্ষয়ের দিকে পরিচালনাকারী, কামরাগ ও বিদ্বেষ ক্ষীণ হয়ে আসা।
এখানে বিদ্বেষ বলা হচ্ছে তুলনামূলকভাবে ক্ষীণ হয়ে আসা দ্বিতীয়, এখানে ব্রেকেটে আছে লোকোত্তরের দ্বিতীয় স্তর সক্রিয়তাগামী মার্গ, ভূমি লাভের জন্য লোকোত্তর ধ্যান অর্থাৎ এক চিত্ত কণিক অপর্ণা ধ্যান ভাবনা করেন, তখন কাম ও কুশল পৃথক হয়ে কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধি করে অবস্থান করে। এই সময় স্পর্শ হয়, লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় হয়। মোটামুটি তো বুঝছেন, এগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করে আসতেছি, তো এগুলো সব চিত্রগুলোকে একসঙ্গে টানা হয়েছে আর কি এখানে, লোকোত্তর সব চিত্রগুলোকে। যাই হোক, উপাসিকা পাপড়ি বড়ুয়া, আপনার কি চারিধাতু সম্পর্কে আজকে আরেকটু ধারণাটা পরিষ্কার হয়েছে কি? ঠিক আছে। তাহলে এটা বলেন, চারিধাতু কি পদার্থ? না। আর পদার্থ কি চারিধাতু? না। ঠিক আছে, উত্তর যথাযথ দিতে পেরেছেন। চারিধাতু পদার্থ না, আবার পদার্থ ইয়ার মধ্যেও এটাও না আবার এটাও না। কিন্তু আমরা প্রাথমিকভাবে যেগুলো পড়ে আসছি এটা প্রমাণ দেখানো হয়েছে, এটা এভাবেই আছে এখানে, এটা ওইভাবে আছে এখানে। চারিধাতুর ব্যাপারগুলো আমরা মেলানোর জন্য এভাবে পেয়েছিলাম, মনে আছে? আরেকবার পড়লে তবে ভালো হবে পরে। না, আমরা এমনই পড়বো। আরেকটা কথা বলি, পড়লেও পড়ার উপলব্ধি বিষয় আলাদা, আর আমি যেটা বলতেছি এটা নিতে হবে যে আপনাকে যে কোনো প্রকারে, কথাটা যে কোনো প্রকারে আপনাকে নিতে হবে। আমার এগুলো বোঝানোর মতো ইয়ে নাই, এগুলো বুঝাইতে পারতেন বলেই সারিপুত্র বান থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে জ্ঞানের মধ্যে। বুদ্ধের পরবর্তীতে উনি এটা বুঝাতে পারতেন। কি বুঝান তারা? নামরূপগুলোই বুঝাতেন, নামরূপের কলা কৌশলগুলোই বুঝাতেন, নামরূপের বিচ্ছিন্ন অবস্থাগুলোই বুঝাতেন, এগুলোই আর কি, মানে চতুরার্য। হ্যাঁ, তো সুতরাং এটা যে পড়তে পড়তে মানে বুঝে নিতে হবে জিনিসটা আসলে কি। আমার মতে ওই সব পদার্থের মধ্যে যে চারিধাতু বিদ্যমান আছে ওইটা আমার মানে প্র্যাকটিক্যালের মানে বোঝার মধ্যে এটা উত্তীর্ণ হয়েছে আমি। কিন্তু এই চারিধাতু মিলে যে পদার্থ তৈরি হয় বা কোনো কিছু তৈরি হয় ওইটা এমনি মৌখিক ভাবে বুঝছি, প্র্যাকটিক্যালি ব্রেন এখনো ওখানে উত্তীর্ণ হতে পারে নাই। প্র্যাকটিক্যালি ব্রেন, আমি আপনাকে একটা বিষয় বুঝাই। আমাদের একটা বিচি আমরা যখন মাটিতে যখন লাগাই দিই, এটা একটা পরিবেশের কারণে, যথাযথ পরিবেশটা পড়েছে বলে এখানে তাপ লেগেছে, একটা উমান্য একটা বিষয় লাগে। এটা যারা যারা ছইয়ের বিচি দিয়েছেন, দিয়ে ঢাকনা দিতে হয়েছিল, মনে আছে? সিমের বিচি সময় প্রকৃতির বিষয়টা আমরা বুঝতে পারি, তো প্রকৃতির বিষয়টা ঠিক আছে, যে আমি এখন বলতে যাচ্ছি যে প্রকৃতির কারণে এই রূপগুলো নানান ধারিত হয়, নানান রূপে রূপায়িত হয়, নানান কারণে নানান ভাবে এটা ইয়া হয়। ওই যে 24 প্রকার প্রত্যয়ের কারণে যেমন এটা সেটা এটা সেটা এটা সবকিছু হয়ে যাচ্ছে, ঠিক একই রূপে এই চারিধাতুর 19-20 করতে করতে দুনিয়ার নানা রকমের রূপগুলো হয়েছে। লোহা বলুন, স্বর্ণ বলুন, বা বিভিন্ন প্রকারের ধাতব পদার্থ যতগুলো আছে এগুলো সবগুলো কোনো জায়গাতে মনে করেন এখানে
পটভি 1000 আছে, তারপরে সেখানে পানি আছে আপধাতু আছে যে 10, তারপর বায়ু ধাতু আছে যে 2, এভাবে বিভিন্ন কিছুর এক একটার এক এক রকমের পরিমাপের কারণে এটা হয়েছে। আমরা যেটা রঙের উদাহরণ দিয়েছিলাম, 4টি রং দিয়ে হাজার লক্ষ কোটি রং বানাতে পারবেন, রঙের কোনো সীমানা নাই। এমনি বলে যে 9টা অক্ষর দিয়ে হ্যাঁ 9টা অক্ষর দিয়ে মাত্র কোটি কোটি 9টা অক্ষর দিয়ে যেমন সারা পৃথিবীতে যত কাগজ আছে সব লিখে ফেললেও আপনি তো শেষ হবে না। এই শুধুমাত্র সংখ্যা কিন্তু 9টা, 10টা সংখ্যা 10টা। এই 10টা সংখ্যা দিয়ে সারা পৃথিবীর কাগজ যতগুলো আছে আরো যত উৎপন্ন করতে পারবেন, সমস্ত কাগজ উৎপন্ন লিখতে লিখতে শেষ করলেও তারপরে এই সংখ্যা লেখা শেষ হবে না। ঠিক একই রকমে আপনার এই 4 ধাতুর এই 19-20 তারতম্যে এই সমস্ত বিষয়গুলোই তৈরি, এবং এগুলো জমাটকৃত হওয়ারও এটাই কারণ, অন্য কোনো কারণ বিদ্যমান নাই বলেই তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছেন। তবে আমি এই জন্য বলছি যে এটা এমনি নর্মালি রূপ অধ্যায় পড়লেও পুরা এটা এভাবে করার মতো আমি দেখি নাই, আপনারা কোত্থেকে পাবেন সেজন্য বলতেছি আর কি। এমনি আলোচনার মধ্যে দিয়ে এটা নিতে হবে, যে পরে নেওয়া যাবে না, মানে পুরো অভিধর্ম অর্থ সংগ্রহ পড়লেও এই বিষয়টা নেওয়া যাবে না, এমনি আলোচনার মধ্যে দিয়ে নিতে হবে। যাই হোক, আরো আমরা আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব আনন্দ এবং প্রীতি চিত্তে অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রওয়ালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করে চলেছেন তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা কল্যাণদর্শী জ্ঞানদর্শী মঙ্গলদর্শী সৎ সান্নিধ্য লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। नित्यं वर्धपचैनो चतरो धम्म वर्धन्ति आयुवन्नो सुखं बलं आयुवारोग्य संपत्ति सग्ग संपत्तिमेव च अथो निब्बान संपत्ति इमेनाते समिज्जतुति। शांति